একদা তারা বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ ছাড়া আসুক বলতো না তারা, যে পুলিশ ছাড়া আইসা দেখো। তো যারা বলতো আওয়ামী লীগ পুলিশ ছাড়া আইসা দেখো, তারা কিন্তু এখন আর্মি নিয়ে চলে, তারা কিন্তু এখন বিজিবি নিয়ে চলে। পুলিশকে নিয়ে চলা এটা বলবো না, কারণ তারা পুলিশের বিশ্বাস করে না, পুলিশও তাদের বিশ্বাস করে না। আপনি পুলিশকে বলতেছেন যে পুলিশকে তারা বাধ্য করতেছে, করতে পারে, কিন্তু এই পুলিশ তারা তো ভুলে নাই তাদের কত শত মানুষ মেরে ফেলেছে জুলাই সন্ত্রাসীরা। তারা কি ভুলে গেছে মনে করেছেন? তাদেরও সুযোগ আসবে। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আগামীতে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসবে, এই বাংলাদেশ পুলিশ, এরা বলেছিল না আগে যে পুলিশ লীগ হয়ে গেছে, পুলিশ লীগ, এইবার তারা সেটা দেখবে। এই পুলিশ নিজেরাই একটা আওয়ামী লীগে পরিণত হয়ে যাবে। কেন হবে? এখন আবার বলবেন এটা তো নেতিবাচক বললাম না, এটা আমি একটু নেতিবাচক বলি নাই। পুলিশকে আপনি ধাক্কাইতে তার থানা পুড়িয়ে, পুলিশের গাড়ি পুড়িয়ে, 600 গাড়ি পোড়া হয়েছে, পুলিশকে হত্যা করে, প্রেগনেন্ট নারী পুলিশকে আপনি হত্যা করেছেন, তাদের ঝুলিয়ে রেখেছেন। আপনি আওয়ামী লীগ পুলিশকে পুলিশ লীগ হইতে আপনারা বাধ্য করেছেন, মানে স্বাধীনতা বিরোধী এবং জুলাই সন্ত্রাসের এটা করেছে। তাই পুলিশকে আপনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বীকার করেন না করেন, বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগে পরিণত হবে। সেই জন্যই তো দেখবেন আপনি সেনাবাহিনী কেন সরে না কেন, ভয়টা কোথায়? তাই এগুলো যতই চাপ দেখ, বাংলাদেশের পুলিশ তারা জানে। 71-এও দেখেন আপনি সর্বপ্রথম হামলার শিকার হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ। জুলাই সন্ত্রাসেও দেখেন সর্বপ্রথম আক্রান্ত হয়েছিল, আওয়ামী লীগের আগে আক্রান্ত হয়েছিল পুলিশ। সুতরাং আপনি পুলিশকে সরিয়ে রাখতে পারেন। এই পুলিশ তাদের কি করবে আপনারা দেখতে পারবেন। আবার এখন অনেকে বলবেন এটা কি বললাম, তাহলে তাদের উদ্দেশ্য বলি। যারা বলেছেন একদা তারা বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ ছাড়া আসুক বলতো না তারা, যে পুলিশ ছাড়া আইসা দেখো। তো যারা বলতো আওয়ামী লীগ পুলিশ ছাড়া আইসা দেখো, তারা কিন্তু এখন আর্মি নিয়ে চলে, তারা কিন্তু এখন বিজিবি নিয়ে চলে। পুলিশকে নিয়ে চলা এটা বলবো না, কারণ তারা পুলিশের বিশ্বাস করে না, পুলিশও তাদের বিশ্বাস করে না। তারা কিন্তু এখন আর্মি, আনসার, বিজিবি ছাড়া চলতে পারে না। পাশাপাশি নেটো বাহিনীর মালিকের আবার ছত্র ছায়া লাগে, তা না হলে তারা এই বাংলাদেশে চলতে পারে। নির্যাতন করতে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করার কারণেই তো মানুষ বুঝে ফেলেছে যে এই দেশের জয় বাংলা এবং মুক্তিযুদ্ধের ঠিকাদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে বারবার দাবি করেছে যে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, এই কথা এখন সত্য প্রমাণ হয়েছে। কই জয় বাংলার যেই দেশে জয় বাংলা স্লোগান দিলে তাকে মেরে ফেলে পেটা, এরকম নির্যাতন পৃথিবীতে এখন নাই, অতীতেও হয় নাই, যেটা বর্তমান বাংলাদেশে হচ্ছে। কিন্তু এটা করে প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক ছিল। এবং এই সুযোগে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ, তাদের এখন সুযোগ আছে। তাদের এখন ওই যে আপনার স্বর্ণকারের দোকানে দেখেন না, পুরে কেমন একেবারে খাঁটি করে ফেলে, এরা খাঁটি করতেছে। এরা মনে করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ যুবলীগের, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক লীগকে নির্যাতন করে, তাঁতি লীগকে নির্যাতন করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নির্যাতন করে, তারা ভাবতেছে যে আমরা দেশ শেষ করে দিচ্ছি। না মুরব্বী, না, এরা ওই যে খাঁটি সোনার মতো খাদ যা আছে চলে যাচ্ছে। কিন্তু রুখে দাঁড়িয়েছে। আমাদের এই যে অতিথি বললেন যে অনেক লোককে এখন তিনি দেখতেছেন যারা আওয়ামী লীগ করতো না, যারা কোনো কিছু আওয়ামী লীগ করলেও কিছু পায় নাই, তারা এখন রুখে দাঁড়াচ্ছে। কেন? এই নির্যাতন নিপীড়নের কারণে। এবং এটা ঘটতেই থাকবে। তারা যত নির্যাতন করবে, বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে এবং হতে থাকবে। এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো একটা বহুমুখী আন্দোলন, একমুখী এইবার হবে না। যে মাল্টিপারপাস সেন্টার থাকে না, এবার মাল্টিপারপাস মুভমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব হবে বলে আমি বিশ্বাস করি। তাদের নির্যাতন করতে দেন, কারণ আমরা এই মুখোশগুলোকে চিনতে পারি। আমরা কি জানতাম যে লোকটা বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়ে, যে লোকটা যে সাংস্কৃতিক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, যে অভিনেতা বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, শেখ হাসিনার সুবিধা নিয়েছে, যে মানবাধিকার কর্মীটা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, আমি নিজে দেখেছি, তারা গিয়ে সুবিধা নিয়েছে। তারা এসে শেখ হাসিনার ফাঁসি চায়, তারা জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এটা আওয়ামী লীগের কপাল পোড়া না, এটা শেখ হাসিনার কপাল পোড়া না, এটা আমরা কপাল পোড়া। তার কারণে স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ। আর স্বাধীনতা বিরোধী ইসলামী ছাত্র সংঘের বর্তমান রূপ ইসলামী ছাত্র শিবির এখন আইনত সিদ্ধ। কি অদ্ভুত ব্যাপার! সবচেয়ে আরো একটা হাস্যকর, আমি আর 30 সেকেন্ডে শেষ করতেছি। সবচেয়ে হাস্যকর, এরা বলে, এই শিবির এরা বলে না আমরা তো 77 সালে জন্ম নিয়েছি, আমরা 71-এ ছিলাম না। কিন্তু এরা যে আবার ওই যে 69-এ মালেক মারা গেল, তাকে আবার শহীদ, তাকে নিয়ে পোস্ট দেয়। তো মালেক তোমার নেতা 69-এর, তাহলে 71-এর আকাম কুকাম শিবির তুমি কেন নিবা না? নিতে হবে।
এই জামাত সেই জামাত না, কোন জামাত আমরা চিনি। তারা যতই নির্যাতন নিপীড়ন করুক, বাংলাদেশে ওয়াকার বাহিনী যত নির্যাতন করুক, জামাত যত নির্যাতন করুক, এই বিএনপি যতই নির্যাতন করুক, এর এর উত্থান এর পতন ঘটবেই। এর উত্থান পতন ঘটবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষদের আর নির্যাতন করতে দেন, করতে থাকুক। কারণ আপনি যদি আগে এগুলো রিটার্ন করতেন, এই যে ধরেন যদি জামাত ইসলাম নিষিদ্ধ করতো আওয়ামী লীগ, তাহলে কি বলতো? ইসলাম খত্রমে, গণতন্ত্র খত্রমে। এইবার কি বলবে? আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক, আসবেই। এটা একটা রাজনীতিতে যে সরে সরে কখ জানে সেও জানে। এখন যারা ঘাওরামি করবে তাদের বিষয় আলাদা, কিন্তু রাজনীতির ইতিহাস কি বলে যে 17 বছর পরে যদি মাজা ভাঙা বিএনপি ক্ষমতায় আসতে পারে, মেরুদণ্ড ভাঙা, আর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না? অবশ্যই আসবে। তখন আমাদেরও সেই সুযোগ আসবে। তবে আমি অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আর ভুল দয়া করে স্বাধীনতা বিরোধীদের আর বাংলাদেশের রাজনীতি করার অধিকারটুকু তাদের আর এই দেওয়ার সুযোগ আমাদের নেই। যেই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয় নাই শহীদ মিনারের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, কোথাকার কোন কারিনা, কোথাকার কোন কি কি যেন হাদি, তার জানাজাই দেশে হয়। আর তোফায়েল আহমেদ কিংবদন্তি ছাত্র নেতা, জননেতা, দুই ভাবেই তিনি কিংবদন্তি, তার জানাজা হবে না। সেই দেশে জামাত এবং স্বাধীনতা বিরোধী কিভাবে রাজনীতি করে আমরা সেটা দেখবো। বিষয় আওয়ামী লীগ, আপনি বলেছেন যে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ নয়। সোজা কথায় বললে একটা মুক্তিযুদ্ধের পক্ষের আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে নয়। এবং তারা এখন অতীতেও তারা ঐক্যবদ্ধ ছিল, এখনো তারা ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতেও স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ থাকবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি তাদের রাজনীতি, তাদের দর্শন গবেষণা করে এটাকে আপনাকে আমি বললাম। তারা সবসময়, তারা যখন বিরোধী দলে থাকে তখনও তারা এক, যখন তারা সরকারি দলে আসে তখনও তারা এক। সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন সরকারি দল আর বিরোধী দল এবং স্বতন্ত্র, 3 ভাগে বিভক্ত থাকে। কিন্তু বাংলাদেশ এই প্রথম পৃথিবীতে একটা উদাহরণ নিয়ে আসলো, যেখানে সরকারেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্রতেও তারা, সব জায়গাতেই তারা। এটা এই সরকারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটা পুরস্কার দেওয়া উচিত আমার হিসেবে। কারণ পৃথিবীতে কোথাও এরকম সরকার নাই, কোথাও নাই, যে এত সুন্দর সাজিয়ে ফেলেছে। এরা একই সাথে অনেকেই বলে যে বিরোধী দল, না, এরা বিরোধী দল না। এদের বলতে হবে, জামাতকে বলতে হবে সরকারি বিরোধী দল, মানে এদের সরকারেরই বিরোধী দল, নিজেদেরই। যারা আছে স্বতন্ত্র, তারাও সরকারেরই স্বতন্ত্র এমপি। আপনি দেখেন একটা মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে এখন কথা বলে, আজকে দেখলাম চখারা জাগারের পোলা মির্জা ফখরুল সাহেব বলেছে তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় সংগঠক ছিলেন। মানে এর চাইতে হাস্যকর আর কি থাকতে পারে? মানে তিনি এটা আজকে বলেছেন। আমাকে, আপনার সাথে যখন কথা বলতেছি তখন একজন আমাকে মেসেজ করলো, আমাকে এটা পাঠালো, সত্য মিথ্যা কিনা জানি না, একটা ফটোকার্ড পাঠিয়েছে। আমি জানি মির্জা সাহেব এরকম মাঝে মাঝে বলে থাকে, তিনি যেমন বলে তিনি মুক্তিযোদ্ধা পরিবার সন্তান বলেছিলেন, কিন্তু তার বাবা যে চখারা জাকার, এটা কে না জানে বাংলাদেশে। বরং এটা আমরা যখন বলতাম তার বাবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তার বাবা ছিলেন চখারা জাকার, তখন অনেক বিএনপির বড় বড় নেতারা আমাদের বিরোধী কয়েকগুলো তোমরা বদনাম করো বলেছে। আমাদের বিএনপির কর্মীরা তো বিশ্বাসই করে নাই। এখন তো জামাত নিজেরাই বলে তিনি চখারা জাগারের পোলা। মানে এখন আওয়ামী লীগের চাইতে সবচেয়ে বেশি জামাতি মির্জা ফখরুল সাহেবকে রাজাকারের পোলা বলে গালি দেয়। কিন্তু তিনি এখন বলতেছেন তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় সংগঠক ছিলেন। তাহলে মুক্তিযুদ্ধের সময় যে ব্যক্তিটি সংগঠক ছিল, তার দল ক্ষমতায়, তিনি মন্ত্রী, তিনি সাংসদ, তাদের স্পিকার, আবার স্পিকার তো মানে বড় মিয়া, তো বড় মিয়া, মানে বিএনপির যে মহাসচিব ছোট মিয়া স্পিকার, সুবহানাল্লাহ। কিরকম? তিনি হলেন বীর বিক্রম, মুক্তিযোদ্ধা, আবার স্পিকার। সেই ব্যক্তিটি কিনা এই সাইদি, দেইলা রাজাকার সাইদি, মইতে রাজাকার নিজামী, কসাই কাদের মোল্লা, গোলাম আজম, তাদের জন্য শোক প্রস্তাব আনে। হায় হায়, এই নাকি আবার বীর বিক্রম। মানে আমি যদি তার জায়গায় হইতাম, গলায় দড়ি দিয়ে মরা ছাড়া উপায় ছিল না। একজন বীর বিক্রম, তাহলে যুদ্ধটা কার বিরুদ্ধে করলো? এই মেজর হাফিজ সাহেবকে যদি এখন প্রশ্ন করি, মিস্টার হাফিজ, মাননীয় স্পিকার, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? ভারতের বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তোফায়েল আহমেদের বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। আব্দুর রাজ্জাক মানে জামাতের রাজা, মানে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? মতিয়া চৌধুরীর বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? জিল্লুর রহমানের বিরুদ্ধে?
মানে আমি বাংলাদেশে তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছিলেন? যদি তা না করে থাকেন, তাহলে এই বাংলার জমিনে স্বাধীন বাংলায়, এই স্বাধীন বাংলায় স্বাধীন সংসদে আপনি কোন আক্কেলে, কোন হিসাবে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামসদের আব্বা তাদের আপনি শোক প্রস্তাব আনলেন? তাহলে আপনি কি আসলেই মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা তো একটা চেতনা, মুক্তিযুদ্ধ একটা চেতনা, ৭১ একটা চেতনা, জয় বাংলা একটা চেতনা। এর বিপক্ষে যখন আপনি অবস্থান নেবেন, এর জন্য তো আপনাকে মাইক মারতে হবে না, আপনি তার বিপক্ষে আপনি কাজ করেন। আমি তো আওয়ামী লীগ করি না, তো আমার চেতনা কি বলে? আমার চেতনায় আমাকে বলে দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে। আমি তো মুক্তিযুদ্ধ করি নাই, আমার চেতনায় বলে দিচ্ছে এটা হচ্ছে চেতনা। আপনি মেজর আখতারুজ্জামান, যাকে আমি এখন আদর করে মেথর আখতারুজ্জামান বলি, তিনি খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি আমার সাথে লাইভ করতেন। লাইভে তিনি নিজে আমার সাথে, আমি তাকে বলেছি যে আপনার বক্তব্যটা রিপিট করেন। কেন? কারণ হতে পারে সে স্লিপ পরে বলবে, স্লিপ অফ টাং। আমি তাকে বলে, তিনি বলেছিলেন যে জিয়াউর রহমানকে মেরে ফেলেছে জামাতের রুকন, যে মেজর মঞ্জুর ছিল, জেনারেল মঞ্জুর ছিল জামাতের রুকন। তিনি নিজে বলেছে। আমি বললাম যে প্লিজ আপনি এটা রিপিট করেন, আমি বুঝতে পারি নাই, অথবা আমি বুঝতে ভুল করেছি, বা পাবলিক বুঝতে পারবেন, আপনি আরেকবার বলেন। তিনি আরেকবার রিপিট করেছেন, তিনি বলেছেন জামাতের রুকন জিয়াউর রহমানকে মেরেছে। আজকে সেই জামাতে তিনি গিয়ে যোগ দিয়েছেন। তাহলে এই ধরনের মুক্তিযোদ্ধাকে যদি আমাকে বলেন মেজর আখতারুজ্জামান তো মুক্তিযোদ্ধা, তার সমালোচনা করিও না, এটা কি সম্ভব? এখন তো তাকে আমি মেজর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলতে পারি না, এখন তিনি জামাতি মেজর, জামাতি মুক্তিযুদ্ধ আখতারুজ্জামান হয়ে গেছে। মুক্তিযুদ্ধ হচ্ছে একটা চেতনা, আপনাকে সেটা ধারণ করতে হবে, এটা ধারণের বিষয়। আপনি ওই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আল বদর এরা আজীবন রাজাকার। তো জয় বাংলা স্লোগান নিয়ে আপনি যেটা বলেছেন, এটা নিয়ে আমি ১ মিনিট একটু বলি, আরেকটু বলি। জয় বাংলা স্লোগান শুনলে যদি কারো জ্বালা না ধরে, তাহলে আপনি কিভাবে বুঝবেন সে রাজাকার ছিল? জয় বাংলা স্লোগান দিলে যদি কারো শরীরে না জ্বলে, কেউ যদি কষ্ট না পায়, কিভাবে বুঝবেন যে সে মুক্তিযুদ্ধে তার বাপ বিরোধিতা করেছিল? জয় বাংলা স্লোগান শুনলে যার শরীর মানে জ্বলে উঠবে না বা চিৎকার চেঁচামেচি করবে না, তাহলে কিভাবে বুঝবেন শিবিরের কোচিং এ ছিল? আপনি বাংলাদেশের মানুষকে যদি কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তার সামনে আপনি ৭১ আর মুক্তিযুদ্ধ এবং জয় বাংলায় ৩টা শব্দ উচ্চারণ করবেন, এটা হচ্ছে মিটার, এটাই হচ্ছে মিটার, ব্যারোমিটার। এটা দিয়ে আপনি, এটা স্কেল। এই ৩টা শব্দ উচ্চারণ করলে তার গা জ্বলবেই, একটা শব্দ উচ্চারণ করলে যথেষ্ট। ৩টা যদি উচ্চারণ করেন তার গা জ্বলবে, সে আপনার পাশে বসে থাকতে পারবেন। যতই ছুপা থাকুক, যতই হেলমেট পরা থাকুক, আপনার সামনে দেখবেন তার চোখ মুখ বলবে। আর আপনি যে নির্যাতনের কথা বললেন, তারা তো নির্যাতন করবেই। তাদের কাছে ৩২ নম্বর, যেটা বাংলাদেশের পোস্ট কোড বলা হয়, ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধুর সেই বাড়িকে বলা হয় বাংলাদেশের পোস্ট কোড। বাংলাদেশ যদি একটা পোস্ট বিষয়, এটা তার পোস্ট কোড। সে ৩২ নম্বর তারা ভেঙেছে। তারা তো, যারা ৩২ নম্বর ভেঙেছে, যারা যারা মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙেছে, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, যারা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবর আগুন লাগিয়েছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা লেভেলের নেতার বাড়ির কবর আগুন লাগিয়েছে, কেন লাগিয়েছে? তাদের বেদনা কথা বারবার জয় বাংলা চলে আসবে, কারণ তারা জয় বাংলার সৈনিক। কমরেড মঈনুদ্দিন খান বাদল যেদিন সংসদে ভাষণ দিয়েছিল, আপনার মনে আছে যে ধর্ষিতা আর ধর্ষক এক পথে চলতে পারে না, জয় বাংলার মানুষ আর জয় বাংলার বিরোধীরা একসাথে এক রাস্তায় চলতে পারে না, তাই তারা আমাদের নির্যাতন করবেই, এটা আমাদের জন্য অবধারিত ছিল। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, জয় বাংলার পক্ষের, ৭২ সংবিধানের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তারা তো আমাদের নির্যাতন করবেই, কারণ তাদের ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার একটা মোক্ষম সুযোগ চলে এসেছে। তারা আমাদের উপরে নির্যাতন করবেই। জয় বাংলা স্লোগানকে কেন এত ভয় পায়, তার একটা উদাহরণ আমি বিএনপির কাছ থেকে দিই। যখন বিএনপিরা বালু ট্রাক সরাইতে পারতেছিল না বলে একটা গল্প আমাদের রাজনৈতিক অঙ্গনে ছিল, এমনকি যখন বলা হইতো যে রুহুল কবির রেজভি সাহেবকে বলা হইতো কেসি গেট রেজভি, তখন একদিন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির কয়েকজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম, মানে কেন্দ্রীয়, শুধু কেন্দ্রীয় না, এই প্রশ্নটা আমি জেলা লেভেলও করেছিলাম। উত্তর কি দিয়েছে জানেন? কেউ বলেছে যে আওয়ামী লীগের সমান তাদের সকল শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছুই আছে, কূটনীতি আছে, সমর্থন আছে, কিন্তু বঙ্গবন্ধু নাই। কেউ বলেছে আওয়ামী লীগের সমান তাদের সবই আছে, শক্তি, বুদ্ধি, টাকা, গুন্ডা বাহিনী, এইভাবে বলেছে।
কিন্তু তাদের জয় বাংলা শব্দটি স্লোগান তাদের নাই। এটা কিন্তু বিএনপির কথা না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। তাদের দুই একজনের সাথে আমি লাইভে অনুষ্ঠানও করেছি, তারাও আমাকে এগুলো আগেই বলেছে। তো বিএনপিরা এটা জানে যে জয় বাংলা স্লোগান, এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান। শুধু মুক্তিযুদ্ধের বললে ভুল হবে, যে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের স্লোগান ছিল। এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে।